হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইট্রন। তো আজকে আমরা ক্লাস 10 এর প্রথম ফিজিক্স ক্লাসটা করব, যেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। বর্তমানে পরিবেশের জন্য ভাবনা এই জিনিসটা আমাদের মধ্যে সবথেকে কম আছে, যদিও আমাদের প্রথম চ্যাপ্টার এটাই। তো পরিবেশের মধ্যে আমরা সবথেকে প্রথম জানবো হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন রয়েছে সবথেকে বেশি, এটা তোমরা জানো, সরাসরি পড়া আমাদের ঢুকি। 78.09% রয়েছে নাইট্রোজেন বা N2। আমরা নাইট্রোজেনকে N2, অক্সিজেনকে O2 এভাবে করে কেন লিখি, O2 কেন লিখি, ও শুধু কেন লিখি না, বা O3 কেন লিখি না, এগুলো সব সম্পর্কে আমরা আগামী চ্যাপ্টারগুলো জানতে পারবো যখন আমরা কিন্তু আমাদের কেমিস্ট্রি ক্লাস নিব। সবাই চেষ্টা করবে একটা করে পিরিয়ডিক টেবিল, ছোট হলেও একটা পিরিয়ডিক টেবিল যেন বাড়িতে কোনো একটা দেওয়ালে টাঙিয়ে রাখার, বা খাতার মধ্যে যদি থাকে সেখানে, তবে দেওয়ালে লাগানোটা বেশি সুবিধাজনক হয়, সবসময় সামনে থাকবে, মনে থাকবে। তোমাদেরকে কিন্তু সমস্ত এলিমেন্টের নাম কিন্তু নিজের সমস্ত বন্ধুর নামের মতন কিন্তু মনে রাখতে হবে। পরবর্তীকালে যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো বা যাদের কেমিস্ট্রিটা একটু দুর্বল রয়েছে, তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই পিরিয়ডিক টেবিলটা নেবে, নাহলে কিন্তু ওটা অনেক অসুবিধা দিবে ভবিষ্যতে গিয়ে। তো ফিরে আসি আমাদের টপিকে। নাইট্রোজেন রয়েছে 78.09%, অক্সিজেন রয়েছে 20.95%, আর তার সাথে আর্গন, যেটা একটা নোবেল এলিমেন্ট বা নিষ্ক্রিয় মৌল। অনেকজনকে বলতে শুনবে নিষ্ক্রিয় গ্যাস, কথাটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক না, চেষ্টা করবে বলার নিষ্ক্রিয় মৌল, সেটা হচ্ছে 0.93%। আর শেষ রয়েছে সব থেকে জরুরি কার্বন ডাইঅক্সাইড 0.03%। সব থেকে জরুরি কেন বললাম একটু পরে আমরা জানতে পারবো। তো এটা সম্পূর্ণ কিন্তু গ্যাস অবস্থায় রয়েছে, এটা কিন্তু কঠিন অবস্থার গুলো আমরা কিন্তু ধরবো না। অর্থাৎ কেউ প্রশ্ন করতে পারো যে স্যার, পৃথিবীতে তো এত জল রয়েছে, ওটার মধ্যে যেটা হাইড্রোজেন আছে, দুটা করে হাইড্রোজেন আছে প্রত্যেকটা জলের অণুর মধ্যে, তো সেটা আমরা ধরছি না কেন? এখানে কিন্তু শুধুমাত্র গ্যাসের কথা বলা হয়েছে, গ্যাস অবস্থার কথা, কারণ আমরা বায়ুমণ্ডল পড়ছি। এবার বায়ুমণ্ডলে উচ্চতা অনুযায়ী কিন্তু আমরা বায়ুমণ্ডলকে অনেকভাবে ভাগ করেছি। যদি আমি ভাবি যে পৃথিবীকে একটা বলের মতন যদি ভাবি, যদিও এটা সম্পূর্ণ বলের মতন না, তোমরা অঙ্কে গিয়ে পড়বা স্ফিয়ার চ্যাপ্টার, চ্যাপ্টার 16তে আছে মনে হয়, স্ফিয়ার চ্যাপ্টার বা গোলক। তো সেইভাবেই আমরাও একটা স্ফিয়ার নিয়েছি আর ওটাকে দুই দিক দিয়ে কেটে নিয়েছি, যেন যেভাবে করে তোমরা কেক কেটে বের করো। তো এটা যদি পৃথিবী হতো, তাহলে সব থেকে মাটির কাছাকাছি প্রাণী বলতে আমরা বা স্তন্যপায়ী বা অন্যান্য সমস্ত প্রাণীরা রয়েছে, যারা মাটির কাছাকাছি রয়েছে, তাদের উচ্চতা কত মাটি থেকে? 0, কারণ মাটি সংলগ্ন আমরা রয়েছি। এবার এই 0 থেকে যখন আস্তে আস্তে আমরা উপরে উঠবো, আমরা কিন্তু এক একটা স্তর দেখতে পারবো। এই স্তরগুলো কিন্তু কোনো লাইন না, এই স্তরগুলো আমরা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিজেরা বানিয়েছি, কাল্পনিক স্তর এগুলো। এবং এগুলোর মধ্যে আমরা এক একটা উচ্চতার পর এক একটা বৈশিষ্ট্য দেখতে পাই, যেটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। এই নামগুলো কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভালো মতো মনে রাখতে হবে, আর পরপর মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের লিখতেও সুবিধা হবে। তো সব থেকে প্রথমে রয়েছে আমাদের প্রিয় ট্রপোস্ফিয়ার। প্রিয় কেন? কারণ এখানের মধ্যে আমরা থাকছি। এই স্তরটা হচ্ছে 0 থেকে নিয়ে 18 কিলোমিটার অব্দি, 16 থেকে 18 কিলোমিটার অব্দি উচ্চতা অব্দি রয়েছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপর গিয়ে কিছুটা উচ্চতা এমন হয় যেখানে গিয়ে আমরা তার উপরের স্তর, যেটা তার সঙ্গে এটার কোনো পার্থক্য দেখতে পাই না, মনে হবে স্তরটা পরিবর্তন হচ্ছে না। এই জায়গাটাকে বলবো আমরা ট্রপোপজ। পজ করো কিনা তোমরা ইউটিউবে ভিডিও, এখন ইউটিউবে যখন দেখছো পজ করো, ওরকম ট্রপোপজ। বানানগুলো ঠিক করে দেখবে, কোনো অসুবিধা হবে না, বানানগুলো সব বানান সহজ। 0 থেকে 18 কিলোমিটার অব্দি উচ্চতা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা হচ্ছে, এই স্তরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যতটা তোমরা আস্তে আস্তে উঁচুর দিকে যাবে, ততটা তোমরা দেখতে পাবে যে উষ্ণতা কমছে। উচ্চতা বৃদ্ধির সাথে, হাইট বাড়ার সাথে টেম্পারেচার কমছে। সেই জন্য আমরা আজকাল দেখতে পাই গরমের সময় উষ্ণতা কত যাচ্ছে, 35, 38, 40, 42, 45 ডিগ্রি অব্দিও গেছে। তো এখানে এখানে উষ্ণতা আমি ধরে নিচ্ছি যত 40 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখান থেকে যখন আমরা আস্তে আস্তে উপরে উঠবো, ট্রপোস্ফিয়ারের সব থেকে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে কিন্তু আমরা উষ্ণতা দেখতে পারবো -56 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রিতে বরফ হয়। -18 ডিগ্রিতে গিয়ে আমাদের কোষগুলোর মৃত্যু হতে শুরু করে। -40 ডিগ্রির পরে গিয়ে মানুষের বেঁচে থাকা সম্ভব না, যদি না ওই অভ্যস্ত আছে ওখানে। যেমন আমাদের দেশের সেনাবাহিনী এরকম জায়গায় থাকতে অভ্যস্ত, কিন্তু ওরা ছাড়া কেউ পারবে না। আর এটা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস, -56। এখানে কিন্তু আমি সব ডিগ্রি সিতে নিয়েছি, কেউ কেলভিন বা ফারেনহাইট কিন্তু ভাববে না দয়া করে। এই স্তরটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলি। ক্ষুব্ধ মণ্ডল বলার কারণ কি? এই স্তরের মধ্যে যত ধরনের পশু পাখি প্রাণী সবাই তো থাকেই, তার সাথে এই স্তরের মধ্যে আমরা ঝড় বৃষ্টি বাজ বিদ্যুৎ এগুলো সব দেখতে পাই, সেজন্য এটাকে প্রাকৃতিকভাবে একটা ক্ষুব্ধ স্থান বা ক্ষুব্ধ মণ্ডল বলে। এখান থেকে যখন আমরা উপরে চলে আসি 18 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অবধি যে স্তরটা, এটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, সবটি নামের শেষে কিন্তু স্ফিয়ার আছে, স্ফিয়ার মানে গোলক। স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তোমরা যতটা উঁচু যাবে, উষ্ণতা কিন্তু আবার বাড়ছে। মানে ট্রপোস্ফিয়ারে যেমন তোমরা দেখলা যে উচ্চতা বাড়ছে আর তার সাথে উষ্ণতা কমছে। স্ট্র্যাটোস্ফিয়ারে তোমরা দেখতে পারবা যে উচ্চতা তো বাড়ছেই, কারণ আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি, কিন্তু তার সাথে
উষ্ণতাও বাড়ছে, মানে গরমও হচ্ছে জিনিসটা। তাহলে এটা একটা বিপরীত ধর্ম দেখালো। স্ট্র্যাটোস্ফিয়ারের সব থেকে উঁচু স্থানে আমাদের উষ্ণতা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। যারা গ্যাস বেলুন আমরা উড়াই আর আমরা ভাবি যে এটা মনে হয় একদম সূর্য অব্দি চলে গেল বা চাঁদ অব্দি চলে গেল, যদিও খুব মানে বালক ধারণা এটা, তাও এটা জেনে রাখো এই মেসোস্ফিয়ার অব্দি যাওয়ার পর কিন্তু এগুলো কিছু যেতে পারে না। তার কারণ হচ্ছে চাপ। চাপ আমি বুঝাচ্ছি, আগে উচ্চতাটা বুঝে নাও। স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে গেল, এটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল বলার কারণ কি, যদি কেউ চাইছে এটা কিন্তু জুম করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এই সব জিনিস কিন্তু বইয়ের মধ্যে আছে, বই যদি তোমরা ভালো মতো দেখো, ছবিটা বইয়ের মধ্যে আরো পরিষ্কার করে রাখা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এটা হচ্ছে কিন্তু শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল কেন? কারণ এখানে ঝড় বৃষ্টি বাজ বিদ্যুৎ কিছু হয় না। যারা প্লেনে উঠেছো, হেলিকপ্টারকে বলবো না, যারা প্লেনে উঠেছো বা জেট দেখেছো, ফাইটার জেট যেগুলো আর্মি ব্যবহার করে, ওগুলো ওই সমস্ত কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাওয়া আসা করে। কারণ এখানে ঝড় বিদ্যুৎ কিছু নাই। যারা প্লেনে গেছে ওরা দেখে বা মেঘের উপর দিয়ে প্লেন যাচ্ছে, কারণ মেঘ থাকে ট্রপোস্ফিয়ারে, প্লেন যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। এই স্তরের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যখন আমরা যাচ্ছি, নামটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, মেসো, হ্যাঁ, যে মেসোটা তোমরা ভাবছো ওই বানানটাই হবে মেসোস্ফিয়ার। এটার বৈশিষ্ট্য কি? 50 ডিগ্রি থেকে নিয়ে 80 ডিগ্রি অবধি, ঠিক আছে, 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার অবধি, এটা উচ্চতা, মাইলও লিখবে না, 50 কিমি থেকে 80 কিমি অবধি উচ্চতা অবধি এই মেসোস্ফিয়ারটা আমরা দেখতে পাই। এই মেসোস্ফিয়ারে কিন্তু আমরা দেখতে পারবো যে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ স্থানটাই মেসোস্ফিয়ার সর্বনিম্ন স্থান, যেটাকে আমরা স্ট্র্যাটোপজ বলি। সেখানে 0 ডিগ্রি আছে, আর উঠতে উঠতে আমি দেখে নিলাম যে -93 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা আরো ঠান্ডার দিকে চলে গেল। মানে ট্রপোস্ফিয়ারের মতন ঠিক মেসোস্ফিয়ারও কিন্তু আমরা দেখতে পাই যে এখানে কিন্তু জায়গাটা ঠান্ডা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। এই দুটো জায়গাতে এটা হয়, বাকি যে তিনটা তোমরা দেখবা ওগুলোতে কিন্তু সরাসরি দেখতে পারবা যে গরমই হচ্ছে। তো একমাত্র ট্রপোস্ফিয়ারে তুমি উপরে উঠলে দেখবা ঠান্ডা হচ্ছে, আর মেসোস্ফিয়ারে দেখবা। মেসোস্ফিয়ারে আর কোনো মানে পৃথক কোনো বৈশিষ্ট্য নাই, তবে মেসোস্ফিয়ারের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক স্যাটেলাইট রিপেয়ারের কাজ করি। এবার এটা আমরা পরে গিয়ে পড়বো, বা তোমাদের ভূগোল স্যারকে জিজ্ঞাসা করবো, ভূগোল স্যার খুব ভালো বলতে পারবেন এটা। যদি এই টপিকটা সম্পূর্ণ ভূগোলেরই তোমাদের মনে হবে, হয়তো ক্লাস 8-9-এ এই জিনিসটাই একই এই জিনিসটা পড়েছো, তাও আমাদের দিয়ে সামনে পড়তে হবে। এর উপরে আছে থার্মোস্ফিয়ার। থার্মো যেই কথাটা আসবে, এগুলো কিছু কিছু শব্দ মাথার মধ্যে রেখে দাও, খুব কাজে লাগবে। যেমন যখনই কোথায় থার্মো কথাটা দেখবা, যে কথাটা কিন্তু অনেক চান্স আছে যে উষ্ণতার সঙ্গে রিলেটেড হবে, কারণ থার্মো কথাটা এসে থার্মাল থেকে। ঠিক একইভাবে যখন কোথাও দেখবা যে হাইড্রো লেখা আছে, ওই কথাটা কিন্তু জলের সঙ্গে রিলেটেড হবে, ঠিক আছে। ঠিক একইভাবে তোমরা যদি কোথাও ফটো দেখতে পাও, যেমন ফটোসিনথেসিস, ফটো ইলেকট্রিক, ফটোট্যাকটিক, ফটোন্যাস্টিক, এগুলো সব পড়বা, ওই কথাটা কিন্তু আলোর সঙ্গে রিলেটেড, আলো বা আলোর তীব্রতার সঙ্গে রিলেটেড হবে, ঠিক আছে, মনে রাখবা। এবার থার্মোস্ফিয়ার কেন বলছি? এই স্তরটা বিশাল বড় আছে। কত বড়? 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার, 150 না, 500 কিলোমিটার, মানে 420 কিলোমিটার লম্বা এই স্তরটাতে আমরা উষ্ণতা দেখতে পাচ্ছি -93 ডিগ্রি সেলসিয়াস থেকে -1250 থেকে পজিটিভ 1250 ডিগ্রি সেলসিয়াস অব্দি চলে যাচ্ছে। 1250 ডিগ্রি সেলসিয়াস, মানে কতটা গরম তোমরা ভাবো। 1000 ডিগ্রি সেলসিয়াস চলে গেলে আমরা বলি যে স্টিলটা হয়তো গলতে শুরু করে দিবে, এত উষ্ণতায় সহ্য করতে পারবে না। লোহার তো প্রশ্ন আসে না, লোহার তো জলের মতন বয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে। এটা হচ্ছে 1250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, যদি না এসে থাকে তাহলে মাথায় একটু ক্রিয়েটিভিটি বাড়াও, স্ক্রোল করা কম করো, যে যখন আমরা এখানটায় দাঁড়িয়ে একটা রকেট ছাড়ছি, ওটা এই সব স্তর ক্রস করে যাচ্ছে, এই 1250 ডিগ্রি স্তরটাও তো ক্রস করছে, তাহলে এই স্তরে পৌঁছে জিনিসটা গলছে না, স্বাভাবিকভাবে গলছে না, বাইরে তো যাচ্ছে। আর আমরা তো আজ থেকে 70-80 বছর আগে থেকে স্পেসশিপ পাঠাতে শুরু করে দিয়েছি। মানুষ গেছে প্রথম 16 জুলাই 1969, কিন্তু তার আগে তো আরো অনেক কিছু পাঠানো হয়েছে। তো স্পেসশিপ গুলো গলে না কেন? কি এমন পদার্থ, কি এমন জিনিস দিয়ে বানানো হয়? গুগল করে উত্তর জানবে, কমেন্টে আমাকে উত্তরটা দিবে। যারা দিচ্ছ আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ধ্যান দিচ্ছ, তোমাদের আগ্রহ আছে পড়ার প্রতি। কারণ পড়াটা কিন্তু শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য না, পড়াটা নিজের শিক্ষা বৃদ্ধির জন্য। থার্মোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 1250 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে যে সমস্ত বেতার তরঙ্গ, এবার বেতার তরঙ্গ তোমরা বুঝতে পারছো না, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলো সব ধরনের যতগুলো আমাদের তরঙ্গ ওয়েভস আছে, এগুলো সব আমরা যখন ছাড়ি এক জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছে, কিন্তু যেগুলো উপরেও চলে যায় ওগুলো থার্মোস্ফিয়ারে ধাক্কা খেয়ে ফেরত চলে আসে, ঠিক আছে। যখন প্লাজমা টপিকটা তোমাদেরকে পড়াবো, তখন তোমরা বুঝতে পারবে যে এখানে এমন কি আছে যে এটা ফেরত আসছে। তো এটা হলো আমাদের থার্মোস্ফিয়ার। এটার উচ্চতা 500 কিলোমিটার, 500 থেকে 750 কিলোমিটার, 250 কিলোমিটার লম্বা। এই স্ফিয়ারটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারে তুমি চলে এসছো, মানে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি স্পেসে চলে এসেছি। এটা অবধি যদি কেউ যাও তো অ্যাস্ট্রোনটই যাওয়া। এক্সোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 750 কিলোমিটার। এখানে 1250 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতা বেড়ে হয়ে যায় 1600 ডিগ্রি সেলসিয়াস।
1600 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে ঠিক সূর্যের মতন। সূর্যের ব্যাপারে এটা হয়তো জানো তোমরা, যে সূর্যের অধিকাংশ কিন্তু হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি। যখন তোমরা পিরিয়ডিক টেবিল পড়বা তখন জানতে পারবা পিরিয়ডিক টেবিলের প্রথম রোল নাম্বার 1 হচ্ছে হাইড্রোজেন, আর পিরিয়ডিক টেবিলের রোল নাম্বার 2 হচ্ছে হিলিয়াম। হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল তার সাথে, আর হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, কেমিস্ট্রি ক্লাসে আমি পড়াবো। তো হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটো কিন্তু প্রাথমিকভাবে এই স্তরে বেশি পাওয়া যায় এক্সোস্ফিয়ারে। এক্সোস্ফিয়ার থেকে তোমরা যখন আরো উপরে চলে যাচ্ছ ওটাকে আমরা বলবো ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যে উচ্চতা কত হবে? 750 থেকে 16,000 কিলোমিটার। 1600 না, 750 কিলোমিটার থেকে 16,000 কিলোমিটার অবধি এই লম্বা স্তরটা। কত লম্বা? 15,250 কিলোমিটার লম্বা এই স্তরটাতে আমরা ম্যাগনেটোস্ফিয়ার নামে চিনি। এই স্তরটা যদি কেউ পার করে যাও তাহলে কিন্তু সম্পূর্ণভাবে তুমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন বলতে দূরত্ব হিসাবে বিচ্ছিন্ন, স্যাটেলাইটের কানেকশন তখনও থাকবে। আর তোমরা বলতে পারবে যে হ্যাঁ, আমি যেখানে আছি ওটা পৃথিবীর অংশ না, আমি পৃথিবীর বাইরে চলে এসেছি, আই এম আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের স্তর সম্পর্কে ধারণা। এবার উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের তারতম্য। উষ্ণতার তারতম্য তো আমরা এক্ষুনি জানতে পারলাম, যে তোমরা আস্তে আস্তে যতটা উপরে যাওয়া কোথাও উষ্ণতা কমছে, কোথাও উষ্ণতা বাড়ছে। কিন্তু এই চাপের ব্যাপারটা কি? যারা কেমিস্ট্রির প্রথম ক্লাসটা ঠিক মতো করেছো তারা জানবা যে আমি চার্লস আর বয়েলসের সূত্র পড়েছি। এবার তাড়াতাড়ি করে আমার বোর্ড মুছতে কমেন্ট করো তো, যেখানে চাপ পরিবর্তন হচ্ছে, চাপ কনস্ট্যান্ট না বা ধ্রুবক না, সেখানে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করবো? চাপের মানে চার্লসের না বয়েলসের? এবার আমাকে উত্তরটা দাও। প্রথমে আমি বোর্ডটা মুছে নিই। চাপ, তাপ, উষ্ণতা, আমাদের ডেনসিটি বা ঘনত্ব, ভর, ক্ষেত্রফল, এগুলো সব নিয়ে এখন আমাদের কাজ থাকবে। এখন কিন্তু কেউ বলবে না কে কতটা জায়গা নিয়েছে, আমরা বলবো কে কতটা ক্ষেত্রফল নিয়েছে। একটা বাচ্চা যখন একটা বেঞ্চে বসে আছে আর তোমরা গিয়ে তাকে হটানোর চেষ্টা করছো, তখন সে নিজের জায়গা থেকে হটছে না কেন? তার সত্যি হ্যাঁ, তার সাথে কি আছে? ফ্রিকশন। এনিওয়ে, আমরা আমাদের টপিকটাতে আসি। যারা কমেন্ট করে দিছো তাদেরকে অল দ্য বেস্ট। আমি কমেন্ট থেকে তোমাদেরকে বলে দিব কাটটা ঠিক। কেউ গিয়ে নিজের কমেন্ট এডিট করবে না, এডিট কিন্তু দেখা যায়, কিন্তু তোমরা জানো আমার থেকে বেশি ভালো মতো। তো যখন আমি ট্রপোস্ফিয়ারে আছি তখন আমি দেখতে পাচ্ছি হাইট ইনক্রিজ। সবটি জায়গাতেই হাইট ইনক্রিজই করছি আমরা, হাইট ইনক্রিজই করছি আমরা সবটি জায়গাতে, কিন্তু টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে। এটাকে ল্যাপস রেট বলে। সরি, আমি স্টাম্বল করে না, এটাকে ল্যাপস রেট বলে। জিওগ্রাফি ক্লাসে দেবু স্যারের কাছে তোমরা এটা পড়ে পাবা, না পড়ে থাকলে আবার জিজ্ঞাসা করে নিও, নাহলে কিন্তু স্যার অনেক বকবেন। পরবর্তী হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি করছো, উষ্ণতা বাড়ছে, আস্তে আস্তে গরম হচ্ছে। তারপরে হয়ে গেল হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার, আমরা তারপরে এক্সোস্ফিয়ার, প্রত্যেকটার ব্যাপারে জানলাম। কিন্তু তোমরা বলবে স্যার এটা তো উচ্চতার সাথে তাপের হচ্ছে বা উষ্ণতার হচ্ছে, চাপ কোথা থেকে আসলো? দেখো, চাপের ফর্মুলা আমাদেরকে এটা বলে যে চাপের ফর্মুলাটা কার থেকে আসে? পি কোথায় আছে? পি কার ফর্মুলাতে আছে ভাবো? ঠিক, বয়েলসের। বয়েলসের ফর্মুলা আমাদেরকে বলছে পি ভ্যারিজ 1/v। উল্টা করে লিখতে পারো। বেসিক্যালি এটা বলছে যে যদি আমি চাপ বাড়িয়ে দিই ভলিউম বা আয়তন কমে যাবে। এবার এই দুটো জিনিস মানে চাপ প্রেসার, ভি দিয়ে ভলিউম, পি দিয়ে টেম্পারেচার, এই তিনটার মধ্যে সম্পর্কটা ভালো মতো ভাবো। তোমরা যখন একটা বরফের একটা টুকরা নিলা আর ওটাতে উষ্ণতা বাড়াচ্ছ, বৃদ্ধি করছো, এইটুকু জায়গার মধ্যে থাকা জিনিসটা কিন্তু পরে এত বড় জায়গার মধ্যে কিন্তু গলে থেকে গেল। মানে ওটা কি করলো? নিজের আয়তন বাড়িয়ে দিল। যে কোনো কঠিন পদার্থ যখন তোমরা নিবা আর ওটাতে উষ্ণতা দিবা, ওটা গলবে, আয়তন কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। মানে কি? উষ্ণতা যখন বাড়ছে আয়তন তখন বাড়ছে, উষ্ণতা যখন বাড়ছে আয়তন তখন বাড়ছে। এটা কিন্তু তোমরা জীবনে আলাদা আলাদা জায়গাতেও দেখতে পারো। যেমন আরো ভালো উদাহরণ, বাড়িতে রান্না হতে দেখেছো, ভাত ফুটতে দেখেছো। যদি কেউ এমন হয় যে ভাত খাও না, তাহলে কি করে বেঁচে আছো আমি জানি না। যখন রান্না করা হয় তখন দেখবা জলটাকে ফোটানো হয়, ওটা বাষ্পে পরিণত হয়। এবার যে জলটা এতটুকু জায়গার মধ্যে আছে একটা বাটি বা হাঁড়ির মধ্যে, ওটা ফুটে বাষ্পতে পরিণত হওয়ার পর কত বড় জায়গার মধ্যে ছড়িয়ে গেল। মানে কি হলো? বেশি জায়গা নিল, 3D হয়ে গেল। কেউ কিন্তু ক্ষেত্রফল বলেন না, এটা কিন্তু সম্পূর্ণভাবে আয়তন। এটা কিন্তু একটা 3D জিনিস হলো। তাহলে ভলিউম যখন বেড়ে গেল মানে বেশি জায়গা নিয়েছে, তখন আমরা বলতে পারছি যে উষ্ণতা বৃদ্ধির সাথে আমাদের কিন্তু আয়তন বৃদ্ধি হচ্ছে। এবার আমরা জানি আয়তন আর চাপ, আয়তন আর চাপ এই দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্ত। তাহলে এটা কিন্তু নিচে যাবে। মানে তুমি যখন ট্রপোস্ফিয়ারে এটা তুমি যখন বলছো বা আমরা বই থেকে পড়ছি যে স্যার হাইট বাড়ছে মানে উষ্ণতা কমছে, হাইট বাড়ছে উষ্ণতা কমছে, ঠান্ডা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু উষ্ণতা যেদিকে যাবে চাপ তার উল্টো দিকে যাবে। তাহলে উষ্ণতা কমছে, চাপ বাড়বে, বায়ু চাপ বাড়বে। কেন বাড়বে?
তুমি যখন উষ্ণতা কমিয়ে দিচ্ছ, মানে বায়ুটার আয়তনও কমে যাচ্ছে, উষ্ণতা কমিয়ে দিচ্ছ, আয়তন কমছে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। তো তুমি যখন উষ্ণতা কমিয়ে দিচ্ছ, ঠান্ডা করে দিচ্ছ, আয়তনটাও কমে যাচ্ছে। আয়তনটা যখন কমে যাচ্ছে, বায়ুটা ঘনীভূত হচ্ছে, এক জায়গায় জমা হচ্ছে, ভারী হচ্ছে জিনিসটা, ঠিক আছে। এবার যখন এক জায়গায় ঘনীভূত ভারী হচ্ছে, তাহলে ওই ভারী জিনিসটা চাপ কি করবে, বেশি দিবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এইভাবে করে কিন্তু এই সম্পর্ক। এবার আমি এখানে যে টেবিলটা এঁকেছিলাম, এটা হতো না আমাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা দেখছি উষ্ণতা কিন্তু আবার বাড়ছে, তাহলে উষ্ণতা আবার বাড়ছে, উষ্ণতা বাড়লো মানে চাপ কমে গেল। স্যার চাপ কেন কমলো? এবার ওই ঘনীভূত জিনিসটা বা যে কোনো একটা জিনিস যখন তুমি চাপ দিয়ে দিলা, উষ্ণতা দিয়ে দিলা মানে আয়তনটা কিন্তু বেড়ে গেল, উষ্ণতা দিয়ে দিলা মানে আয়তন বেড়ে গেল, আয়তন বেড়ে গেল মানে একটা বড় জায়গার মধ্যে এটা ছড়িয়ে গেছে। এই ছড়িয়ে যাওয়া জিনিসটা এবার কম চাপ দিবে, পাতলা হয়ে গেল জিনিসটা, কম চাপ দিবে মানে এখানে চাপ কিন্তু কম আছে। তাহলে এইভাবে করে কিন্তু উচ্চতার সাথে উষ্ণতার সম্পর্ক দেখতে পাই, আর উচ্চতার ভিত্তিতে উষ্ণতার তারতম্যের সাথে আমরা চাপের তারতম্য দেখতে পাই। তো এই সম্পূর্ণটা লেখার দরকার নেই, শুধুমাত্র এটা মনে রাখবে যে যেখানে উষ্ণতা বাড়ছে সেখানে চাপ কমছে, কারণটা আমরা এখান থেকে জেনে গেলাম। এইটুকুটা কিন্তু তোমরা চাইলে লিখে রাখতে পারো। সবসময় মনে রাখবে, ভৌত বিজ্ঞান যখন তোমরা পরীক্ষা দিবা, 3 সেমিস্টার একসাথেই দিবা, তোমাদের কিন্তু 9টা 3 মার্কসের কোশ্চেন আসবে, 3 মার্কসের 9টা কোশ্চেন আসবে। ভৌত বিজ্ঞান থেকে 4 মার্কস 5 মার্কসের কোনো কোশ্চেন আসবে না। সুতরাং ভৌত বিজ্ঞান থেকে বলতে কিন্তু শুধু ফিজিক্স পোর্শন না, কিন্তু কেমিস্ট্রি পোর্শন মিলিয়ে বলছি, গোটা বই থেকে 3 মার্কসের 9টা কোশ্চেন আসবে, 12টা আসবে, যে কোনো 9টা করতে হবে। কোথাও কিন্তু তুমি 4 মার্কসের কোশ্চেন পাবে না। তো যখন কারো বৈশিষ্ট্য পড়ছো, তখন কিন্তু তুমি দেখতে পাবা যে এখানে 5টা 6টা জটায় দেওয়া থাক, তুমি 3টা পড়বো, খুব জোর 4টা পড়বা, যদি একটা ভুলে যাও তাহলে। আর যদি কারণ নিয়ে স্মৃতিশক্তির উপর খুব ভালো মানে বিশ্বাস আছে, আমি মনে রাখবোই, পড়ে নিই, 3টা পড়বো, তার থেকে বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে। তো 9টা 3 মার্কসের কোশ্চেন, 27 মার্কস কিন্তু চলে আসলো আমাদের পকেটে। বাকি কি হচ্ছে দেখা যাচ্ছে। তো এই যে আমি 6টা স্ফিয়ার লিখলাম, তোমাদেরকে কিন্তু কেউ বলবে না যে বায়ুমণ্ডল সম্পর্কে যা জানো লেখো, দিয়ে তোমরা ছবি আঁকছো, এদিকে ফুল আঁকলা, এদিকে পাতা আঁকলা, এখানে একটা তোমাদের পুকির ওই বোটাই যেটা এখন তোমাদের ট্রেন্ড এসছে ওগুলো দিলা, এগুলো কিচ্ছু লাগবে না। তোমাদেরকে প্রশ্ন করলো ট্রপোস্ফিয়ার সম্পর্কে যা জানো লিখো, 2 মার্কস, পাশে ছবি দিয়ে রাখলে ছোট করে ট্রপোস্ফিয়ার হয়ে গেল। যা জানো কি, উচ্চতা লিখবো, উষ্ণতা লিখবো, ট্রপোপথ সম্পর্কে লিখবো, এটাতে আমরা থাকি এটা লিখবো, ঝড় বৃষ্টি বায়ু এগুলো সব হয় লিখবো। আর লাস্টে লিখে দেবো এই স্তরটিকে আমরা ক্ষুব্ধ মণ্ডল নামেও জানি, এটা লাস্টে লিখবা, কিন্তু স্যাররা প্রভাবিত হবে, প্রথমে লিখবা না যে ট্রপোস্ফিয়ার যেটি ক্ষুব্ধ মণ্ডল নামেও পরিচিত, এটা লিখবে না, ক্ষুব্ধ মণ্ডল লাস্টে লিখবা, ঠিক আছে। এটাকে চেরি অন টপ পদ্ধতি বলে লেখার, স্যাররা কিন্তু এটা দ্বারা প্রভাবিত হবে।